মাধবী মেঘকে নিয়ে রাজমহল দেখাচ্ছে। প্রথমে রাজসভাটা ঘুরে ঘুরে দেখালো রাজসিংহাসনের দিকে। কিছুটা সময় মেঘ গভীরভাবে তাকিয়ে রইল। মেঘকে গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে মাধবী জিজ্ঞেস করলো, কি দেখছো? মেঘ আনমনে জবাব দিল, দেখছি রাজকন্যা বীরঙ্গলতা রাজসিংহাসনে বসে আছে। মনে হচ্ছে রাজসিংহাসন তার জন্যই সৃষ্টি হয়েছে। মাধবী ভাবল, লতাকে মেঘ দেখেছে, তাই জানে রাজকন্যা লতা। কিন্তু মেঘলতার সাথে প্রথম সাক্ষাৎ, সেই ছোট রমণীকে কল্পনা করছে। মেঘের মতে সে তো রাজকন্যা, কিশোরী রূপ দেখেনি। মাধবী বিষয়টা স্বাভাবিকভাবেই নিল, তাই বলল, একদম, রাজসিংহাসন রাজকন্যার জন্যই সৃষ্টি। তাকে পেয়ে রাজসিংহাসন ধন্য হবে। মেঘ বলল, রাজমহলের অন্দরমহল দেখাবে আমাকে? মাধবী চমকে উঠল, তারপর বলল, অন্দরমহলে বাহিরের পুরুষের প্রবেশ নিষিদ্ধ। এটা আমি পারবো না। মেঘ আনমনে ভাবল, অন্দরমহলে প্রবেশ না করলে তো আমি রাজকন্যার সাক্ষাৎ পাবো না। রাজমহলে প্রবেশ করার উদ্দেশ্য সফল হবে না। কি করব আমি? মেঘ মাধবীর দিকে তাকালো। মাধবী এবং মেঘের চোখাচোখি হলো। মেঘ বলল, তুমি জানো তুমি কত সুন্দর? মাধবী বলল, কত? অনেক সুন্দর। সৌন্দর্যময় নারী কণ্ঠে নিষিদ্ধ শব্দটা বড় বেমানান। এর অর্থ তুমি আমাকে অন্দরমহলে নিয়ে যাও। সম্ভব নয়, কারো চোখে পড়লে তোমার বিপদ হবে। মেঘ বলল, তোমার মতো সুন্দরী পাশে থাকলে আমার কোনো বিপদ হবে না, এ আমার বিশ্বাস। তুমি জানো না গুরুজনরা কি বলে গেছে? কি সুন্দরীরা কখনো কারো বিপদের কারণ হয় না, তারা সব সময় সবার ভালোর জন্য সৃষ্টি হয়। গুরুজনটা বুঝি তুমি? পিছন থেকে লতা বলল। মাধবী এতক্ষণ কেমন ঘোরের মধ্যে চলে গেছিল। লতার কথায় হুঁশ ফিরল। মেঘ লতাকে দেখে বেশ ঘাবড়ে গেল। লতা জানে মেঘ কেন অন্দরমহলে যেতে যাচ্ছে। যদি বলে দেয়? লতা মাধবীর উদ্দেশ্যে বলল, আমাদের রাজমাতা ডেকেছে, তাড়াতাড়ি চলো। মাধবী বলল, এই অসময়ে রাজমাতার ডাক? জানি না। আচ্ছা চলো। মাধবী সামনে এগিয়ে গেল। লতা যেতে গিয়ে পিছু ঘুরে মেঘকে বলল, অন্দরমহলে প্রবেশ করার চেষ্টা করো না, বিপদে পড়বে। পাশে যত সুন্দরী থাক, বিপদ থেকে বাঁচাতে পারবে না। রাজমহলের অন্দরমহলে যেমন বাহিরের লোক নিষিদ্ধ, তেমন অন্দরমহলের লোকদের বাহিরের লোকের সাথে সাক্ষাৎ নিষিদ্ধ। অতীব প্রয়োজনীয় হলো সেটা অন্য বিষয়। লতা চলে যাচ্ছিল। মেঘ বলল, তোমরা তাহলে বাহিরে কি করো? সব সময় দেখি তোমরা রাজ্য এদিক সেদিক ঘুরে বেড়াও, বাহিরের লোকদের সাথে কথা বলো। তোমরা তো রাজকন্যা সাথী, তাহলে তোমরা অন্দরমহলের বাহিরে কি করো? লতা বলল, নিষেধাজ্ঞা সবার জন্য নয়। লতা মনে মনে বলল, আমি নিজেই নিজের পথ ঠিক করি, সেখানে বাধা প্রদান করে লাভ নেই। এতটা সময় রাজমাতা বহুবার চেষ্টা করেছে আমাকে কন্যা হিসেবে অন্দরমহলে বন্দি রাখতে, পারেনি, পারবেও না। নিজের সাথে সাথে আমি মাধবীকেও স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছি। একদিন সবাই স্বাধীনভাবে বাঁচতেই হবে। রাজ্যে কোনো বৈষম্য থাকবে না। বীরঙ্গলতা বৈষম্য থাকতে দেবে না। মনে মনে কথা বলে লতার চোখ মুখ বেশ ক্ষিপ্ত হয়ে উঠল। মেঘ বলল, রাগ করছো? হ্যাঁ, না তো। কিন্তু তোমার মুখশ্রী দেখে মনে হচ্ছে রেগে যাচ্ছ। না, তেমন কিছু না। তুমি এবার নিজের বাড়ি ফিরে যাও। রাজকন্যার সাথে সঠিক সময়ে তোমার সাক্ষাৎ হবে। সত্যি হবে তো? হ্যাঁ হবে। লতা চলে গেল। মেঘ সেখানে দাঁড়িয়ে রইল। লতা রাজমাতার কক্ষে যাচ্ছে। তার চোখের সামনে প্রতিফলিত হচ্ছে সেই দৃশ্য, যা সে রাতের আধারে রাজ্য ঘুরে দেখছিল। বদ্ধ ঘরে কন্যাদের কান্নার শব্দ, স্ত্রীর উপরে নির্যাতনের শব্দ, তাদের আহাজারি, পুত্র না হওয়া আম্মাদের অত্যাচারে সাক্ষী হয়েছে সে। রাজকন্যা হিসেবে সে পরিবর্তন করতে পারেনি, কিন্তু রাজসিংহাসনের অধিকারী হিসাবে সে পরিবর্তন করবেই। রাজা, মন্ত্রী, রানী, রাজমাতার সামনে মাধবী এবং লতা দাঁড়িয়ে আছে। কক্ষে সবার মধ্যে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে রাজমাতা বললেন, তোমাদের এখানে রাখা হয়েছে কেন জানো? দুজনে না সূচক মাথা নাড়ালো। রাজমাতা লতার উদ্দেশ্যে বললেন, তুমি বলেছিলে না রাজধর্মে কোথাও লেখা নেই পুত্র রাজসিংহাসনের দাবিদার? লতা বলল, আমি বলেছিলাম বলে যে বাক্যটা সত্য তা নয়। বাক্যটি সত্য বলেই আমার বলা।
আমার ধর্ম আমাকে শিখিয়েছে পুত্ররা একমাত্র রাজসিংহাসনের দাবিদার। যেহেতু আমার বংশে কোনো পুত্র নেই, সেহেতু রাজ্য শাসন কন্যাদের স্বামীদের কাজ। কিন্তু তোমার নীতি অনুযায়ী কন্যারা রাজত্ব শাসনের অধিকারী। তোমাকে সেই অধিকার দেওয়া বলা চলে তোমাদের দেওয়া হবে। এর জন্য তোমাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। লতা বলল, বিনা যোগ্যতায় রাজসিংহাসন বীরঙ্গলতা অর্জন করতে চায় না। তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ? পলাশপুর থেকে যুদ্ধের আহ্বান এসেছে। পলাশপুর এবং তার পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ পদ্মার শ্বশুর এবং তার দ্বিতীয় পুত্রবধূর আব্বা একত্রে মিলে যুদ্ধ ঘোষণা করেছেন। 5 দিন পর তারা আমাদের রাজ্য আক্রমণ করবে। আমি চাই এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করো। কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজা এবং মন্ত্রী থাকবে না। তারা কোনো দিক নির্দেশনা দেবে না। তোমরা নিজেরা নিজেদের সৈন্য ঠিক করবে। কিভাবে করবে তা আমি জানি না। 5 দিনের ভেতরে নিজেদের সৈন্য প্রস্তুত করে যুদ্ধ করতে যাবে। আর এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করো, তবে শেরপুর সহ 3 রাজ্য একসাথে রাজত্ব করবে তোমরা। তোমাদের সেই অধিকার দেওয়া হবে। মাধবী বলল, 5 দিনে 2 রাজ্যের সাথে যুদ্ধের প্রস্তুতি আমরা দুজনে কিভাবে নেব? মাধবীর কণ্ঠে নিজের প্রতি আস্থার অভাব দেখা গেল। রাজা কিছু বলতে চাইছিলেন, তার পূর্বে লতা বলল, আমি রাজি। মাধবী বিস্ময় নিয়ে লতার দিকে তাকিয়ে রইল। রাজমাতা লতার উদ্দেশ্যে বলল, মনে রেখো, শুধু শেরপুর রাজ্য নয়, বাকি 2 রাজ্যে নারীরা অবহেলিত, নির্যাতিত। তোমার জয়ের উপর নির্ভর। এবং তুমি তুমি এই 3 দিন এই এই 3 রাজ্য কিভাবে শাসন করবে, তাতে পুত্র এবং কন্যার কিরকম বৈষম্য কিরূপ বিরাজ করবে। রাজা বিস্ময় নিয়ে তার মাতার দিকে তাকিয়ে রইল। তিনি ভেবে পাচ্ছেন না, রাজমাতা বীরঙ্গলতার মনোবল বাড়ানোর জন্য এত কিছু বলল। বাক্যটি যে রাজমাতা মনোবল বাড়ানোর জন্যই বলেছে, তা তিনি বেশ বুঝতে পারলেন। লতা চোখ বন্ধ করে শুধু সেই অসহায় নারীদের কান্নার শব্দগুলো মনে করল। তারপর বলল, মাধবী, রাজ্যের সকল বীরদের একত্রিত করো। যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই শুরু। মাধবী মনে মনে ভয় পেল। লতার কথায় অসম্মতি জানাতে পারল না। মাধবী এবং লতা অনুমতিক্রমে কক্ষ ত্যাগ করল। রাজমাতা মন্ত্রীর উদ্দেশ্যে বলল, মাধবী থেকে বীরঙ্গ রাজসিংহাসনের সঠিক দাবিদার। তা মাধবী ভয়মহ মুখশ্রী, দ্বিধাদয় কণ্ঠ প্রমাণ করে দিয়েছে। তোমার নিশ্চয়ই আর কিছু বলার নেই। মন্ত্রী চুপ করে বের হয়ে গেল। রাজা বলল, রাজমাতা, আপনি মন থেকে চান বীরঙ্গলতা রাজ সিংহাসনে বসুক? রাজমাতা বলল, তোমার কি মনে হয় আমি বাধা প্রদান করলে বীরঙ্গ নিজের ইচ্ছা মতো চলতে পারত? আমি চাইলে কি তাকে আটকাতে পারতাম না? আপনি তো চেষ্টা করেছিলেন, যে চেষ্টায় কোনো সফলতা আর আশা ছিল না। রাজা বিস্ময় দৃষ্টি নিয়ে রাজমাতার দিকে তাকিয়ে রইল। রাজমাতা রাজার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি এক নারী হয়ে নারীদের কষ্ট বুঝবো না? তুমি ভাবলে কি করে? আমি নিজের স্বামীকে কথা দিয়েছিলাম রাজবংশের উত্তরাধিকারের হাতে রাজত্ব তুলে দেব। তোমার পিতা সেই উত্তরাধিকারী একজন পুত্র ছিল, যার জন্য আমি তোমাকে বাধ্য করেছি দ্বিতীয় বিবাহের জন্য, শুধুমাত্র নিজের স্বামীর কাছে দেওয়া প্রতিশ্রুতির জন্য। আমাদের সময়ে কন্যাদের রাজধর্ম শেখানো হয়নি। আমরা শুধু জানতাম সংসার ধর্ম, স্বামীর সেবা, এটাই কন্যাদের ধর্ম। আমি সেই চিন্তায় বড় হয়েছি। তবে মনে মনে একটা স্বাধীন জীবন আশা করেছিলাম। পুরুষের মতো হেসে খেলে রাজ্য ঘুরতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। আমার মনে হয় প্রত্যেক নারীর মনে লুকায়িত স্বাধীন হওয়ার ইচ্ছে। তাই তো মাধবীর ক্ষেত্রে তার আম্মা বাধা দেয়নি। আমি বুঝতে পারি সব। রাজমাতা একটু থেমে পুনরায় বললেন, তোমার পিতার ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু আমার বিশ্বাস এই যুদ্ধে জয়লাভ করলে তোমার পিতা উপর থেকে চাইবে বীরঙ্গলতাই রাজসিংহাসনে বসুক। রাজা জীবনে প্রথম নিজের আম্মার এক ভিন্ন রূপ দেখতে পেল। রাজমাতা ইশারায় রাজাকে কক্ষ ত্যাগ করতে বললেন। রাজা চলে গেলেন। রাজমাতা পুরনো স্মৃতি নিয়ে ভাবতে শুরু করলেন। রাজমাতা অনেক স্বপ্ন নিয়ে শেরপুর রাজার স্ত্রী হয়ে এসেছিলেন। স্বামীর ভালোবাসা, রানীর সম্মান, সবকিছু মিলিয়ে এক নতুন জীবন। রানীর সম্মান পেলেও স্বামীর ভালোবাসাটা সব সময়ের জন্য ছিল না। রাজকাজ নিয়ে ব্যস্ত স্বামী রাতে ভোগের সামগ্রী স্বরূপ তার সাথে সাক্ষাৎ করতেন। ততটাই ছিল স্বামীর
ভালোবাসা। ছেলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগ অবধি স্বামীর সাথে সময় কাটানোর অর্থ তিনি জানতেন না। জানতেন শুধু স্বামীর অপছন্দ কোন কাজ করলে তার হাতে নির্যাতিত হতে হবে। রাতে স্বামী যতটা সময় কাছে চাইবে ততটা সময় তার সঙ্গ দিতে হবে। সেখানে আমার শরীরের অসুস্থতা, সুস্থতা, চাহিদা কোনো কিছুর মূল্য নেই। শেষ বয়সে অবশ্য স্বামীর ছোঁয়ায় ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু সারা জীবনের লাঞ্ছনা কিছু সময়ের ভালোবাসায় কি স্মৃতি থেকে মুছে যায়? যায় না। রাজমাতা পুরনো কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন। তার এই নীরব কান্না কারো চোখে পড়ে না, কেউ দেখতে চায় না। সব কিছুর মধ্যে বড় ছেলেটা কিছুটা মানুষ হয়েছে, এটাই তার সুখ। ছোট ছেলে বাবারই মতো হয়েছে। তার স্ত্রীর কান্না তার মনকে গলাতে পারে না। রাজমাতার হঠাৎ মনে বলল, এসব কি সত্যি বদলানো সম্ভব? মাধবী কক্ষে ছিল। হঠাৎ মনে হলো পিছনে কেউ আছে। পিছনে ঘুরে তাকালো। দরজার সামনে চাদর মুড়ো দেওয়া কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। হঠাৎ দেখায় চিৎকার দিয়ে উঠল। চিৎকারের শব্দ বের হওয়ার পূর্বে মেঘরাজ মাধবীর মুখ চেপে ধরলো। গায়ের চাদর সরিয়ে বলল, এটা আমি, দয়া করে চিৎকার করো না। মাধবী মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ এদিক ওদিক ভালোভাবে দেখছিল। দরজার সামনে দিয়ে এক দাসী যাচ্ছিল। মেঘ ভয় পেয়ে মাধবীকে সাথে নিয়ে উল্টো দিকের দেয়ালে মিশে গেল। ওর মাধবী হুঁশ নেই, অন্য জগতে চলে গেছে। তার কল্পনায় মাধবীকে এক লোক মারার জন্য অস্ত্র তুলেছিল। সে অস্ত্র তার গায়ে আঘাত হানার পূর্বে তার রাজকুমার ঘোড়ায় চড়ে এলো। রাজকুমার এসে মেঘরাজকে দেখে আনমনে হেসে উঠল মাধবী। মেঘরাজ মাধবীকে একলা একলা হাসতে দেখে একটা ধাক্কা দিল। মাধবী কল্পনা থেকে বের হয়ে আসলো। মেঘ বলল, কোথায় হারিয়ে গেছো? মাধবী বলল, যে যেথায় হারায়। তুমি অন্ধর মহলে প্রবেশ করলে কেন? জানো কেউ দেখতে পেলে তোমার সাথে কি হবে? তুমি আমাকে তখন দেখালে তো আমি লুকিয়ে ঢুকতাম না। তুমি বাহিরের লোক হয়ে প্রবেশ কেন করতে গেলে? আচ্ছা, ভুল করেছি। এবার আমাকে একটু বের হতে সাহায্য করো। চারদিকে এত প্রহরী যে আমি বের হতে পারছি না। ঢুকেছিলে কিভাবে? প্রহরীর নজর এড়িয়ে। সে তো অনেক কষ্টে। তো এবার বেড়াও সেভাবে। সম্ভব হচ্ছে না। তুমি একটু সাহায্য করো না। তোমাকে সাহায্য করলে আমি কি পাবো? তুমি যা চাইবে। সত্যি বলছো? যা চাইবো তাই দিবে? হ্যাঁ, যদি তোমাকে চাই। কি? মেঘ ভ্যাবাচাকা খেয়ে গেল। মাধবী খিলখিলিয়ে হেসে দিল। মেঘ বুঝলো মেধাবী মজা করছে। মাধবী বলল, চলো, আমি প্রহরীদের কথায় ব্যস্ত রাখছি, তুমি ফাঁকে বেরিয়ে যাও। আচ্ছা। মাধবীর সাহায্য মেঘ বেরিয়ে গেল। মেঘ বাহিরে বের হয়ে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। যে উদ্দেশ্যে রাজমহলে ঢুকলো তার সে উদ্দেশ্য সফল হয়নি। মেঘ মন খারাপ করে যাচ্ছিল। আর লতা রাজমহলে প্রবেশ করছিল। মেঘ লতাকে দেখতে পেল। লতাকে দেখতে পেয়ে মেঘ বন্ধু বলে ডাক দিল। লতা কারো ডাক শুনে পিছে করে দেখল মেঘ। লতা মেঘের সামনে এলো। মেঘ বলল, বন্ধু, রাজকন্যার সাথে দেখা করিয়ে দাও না। আমার কেন জানি মনে হচ্ছে তার দেখা না পেলে আমি মারা যাব। লতা বলল, দেখো, আমার এখন সময় নেই, কাজ আছে। আমরা বিষয়টা নিয়ে পরে কথা বলি। কি আর রাজকার্য করবে তুমি? এত কিছু বলতে পারবো না। রাজকন্যা না করে কাজ করো, পিতার সাথে সংসারের দায়িত্ব নাও। মেঘ বলল, তুমি হঠাৎ এমনভাবে কথা বলছো কেন? কেমন বিরক্তি মনে হচ্ছে তোমাকে? সব কাজ ফেলে দিয়ে তোমার রাজকন্যার গল্প শুনতে পারবো না আমি। এজন্য তুমি যদি ভাবো আমি বিরক্ত, তবে তাই। আমি বেশি কিছু চেয়েছি তোমার কাছে? শুধু রাজকন্যার সাথে দেখা করতে চেয়েছি। একবার দেখা করিয়ে দাও, তাহলে আর জ্বালাবো না। লতা হঠাৎ মাথা গরম হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, রাজকন্যার সাথে দেখা করবে? কি যোগ্যতা আছে তোমার রাজকন্যার বর হওয়ার জন্য? যোগ্যতার প্রয়োজন। তার সাথে সাক্ষাতের চিন্তায় বিভোর না থেকে তার সামনে নিজেকে কিভাবে উপস্থিত করলে সে খুশি হবে সেটা ভাবো। তুমি এত রেগে যাচ্ছ কেন? লতার মনে হলো সে সত্যিই অহেতুক রেগে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক রেখে বলল, দুঃখিত। দেখো, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। মেঘ বলল, যাও, তবে যাওয়ার পূর্বে শুনে যাও। কি? চাঁদেও কলঙ্ক আছে। রাজকন্যা পবিত্র। এতটা পবিত্রতা মানায় না। সেজন্য আমার সৃষ্টি, আমার অযোগ্যতা রাজকন্যার একটুখানি কলঙ্ক। লতা বুঝতে না পেরে বলল, মানে? মেঘ বলল, আমি বিরঙ্গলতার কলঙ্ক হতে চাই। সেই কলঙ্ক যাতে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি গভীরভাবে তাকে ছুঁয়ে দিয়ে কলঙ্কিত করতে চাই, যাতে অন্য কেউ তাকে কলঙ্কিত করার দুঃসাহস নাহি পায়।
তোমার কথার ভাবার্থ কি? রাজকন্যা যোগ্যতা সম্পন্ন, আর আমি কিছুটা অযোগ্য। যোগ্যতার মধ্যে অযোগ্য তো কলঙ্কার লক্ষণ। আমি রাজকন্যা সেই কলঙ্ক। একটু থেমে পুনরায় বলল বললাম না, চাঁদেও কলঙ্ক আছে, সেজন্য রাজকন্যা কলঙ্কহীন থাকাটা বড় বেমানান, একটু বেশিই বেমানান। লতা এক ধ্যানে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ আবার বলল, বুঝলে কিছু? লতা বলল, বোঝার সময় নেই, সময় হোক বুঝে নেব। লতা চলে গেল। মেঘরাজও তার গন্তব্যে চলে গেল। সৈন্যসেনার সামনে মাধবী এবং লতা দাঁড়িয়ে আছে। সবার মধ্যে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে লতা বলল, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? আপনারা তার সম্পর্কে অবগত? একজন বলল, জি রাজকন্যা, 5 দিন পর যুদ্ধ, তার প্রস্তুতি নেয়ার জন্য আমাদের এখানে একত্রিত করা হয়েছে। লতা বলল, সে সম্পর্কে আপনাদের কিছু বলার আছে? কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে? আপনারা কিভাবে কাজ করতে চান? অপর একজন বলল, রাজকন্যা যেটা ভালো মনে করবে আমরা সেটাই করব। লতা বলল, ভুল করছেন আপনারা। রাজকন্যা এখানে নিতান্তই তুচ্ছ ব্যক্তি। আপনাদের সাথে আমার তুলনা হয় না। আপনারা যুদ্ধবিদ্যায় পারদর্শীর সাথে বহু যুদ্ধ অংশগ্রহণ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। আমি যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জন করলেও এরূপ যুদ্ধ করিনি কখনো। সেক্ষেত্রে আমি আপনাদের তুলনায় নগণ্য। আর সব সময় একজন ব্যক্তির উক্তি যে সঠিক হবে তেমন নয়। রাজকন্যা তিনি মানুষ, ভুলের বাহিরে নয়। আমার কোনো সিদ্ধান্ত আপনাদের কাছে ভুল মনে হলে আপনারা সে সম্পর্কে আমাকে জানাবেন। আপনাদের মতামতের উপর আমি ঠিক না ভুল নির্ধারণ করব। আমার সিদ্ধান্ত ভুল হলে অবশ্যই তা বদলে নেওয়া উচিত। লতা একটু থেমে পুনরায় বলল, আমরা সবাই একত্রে যুদ্ধ করতে যাব। আমরা সবাই এক। যুদ্ধক্ষেত্র আমরা আমাদের জন্য লড়াই করব। যুদ্ধের বিষয় যাই হোক না কেন, যুদ্ধ আমরা সকলে বেঁচে আসার জন্য করব। যুদ্ধক্ষেত্রে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো সবার হাত ধরে যেভাবে গিয়েছিলাম সেভাবেই ফিরে আসব। এখন আপনারা বলতে পারেন, যুদ্ধ মানে রক্তপাত, সেখানে মৃত্যু ঘটবেই, তাই আমরা সবাই বেঁচে ফিরব। তার নিশ্চয়তা কি? এখানে একটাই কথা, আমাদের উদ্দেশ্য জয়ের সাথে জীবন নিয়ে ফেরা। তবে যুদ্ধক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হলে তাকে ভালোবেসে গ্রহণ করা আমাদের এখন প্রশ্ন। তাহলে সবাই বেঁচে ফিরে আসবো, এটা কেন বললাম? এটা বলার কারণ, দেহ ফিরে না আসতে পারে, কিন্তু আত্মা সে ফিরবে। তখন ফিরবে যখন তার মৃত্যুর জয়ে আনন্দ থাকবে। আবার উপরোক্ত কথার একটাই মানে, জয় লাভ। জয়ের মধ্যে আমরা সবাই জীবন্ত, মৃত্যু পরাজিত আমাদের জয়ের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই একত্রে হ্যাঁ সূচক শব্দ করল। লতা বলল, আমি আপনাদের কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। রাজারা তার সৈন্যদের কখনো জিজ্ঞাসা করে না তারা স্বেচ্ছায় যুদ্ধে যেতে চায় কিনা। হয়তোবা জিজ্ঞাসা করে, কিন্তু আমি জানি না। জিজ্ঞেস না করার ক্ষেত্রে দেখা যায় আপনাদের মধ্যে অনেকে বাধ্য হয়ে যুদ্ধে যান। যারা বাধ্য হয়ে যুদ্ধে যান তাদের মধ্যে জয়লাভের বিশ্বাস থাকে না, তারা যুদ্ধক্ষেত্রে মনোবল হারিয়ে ফেলে। আমি চাই না আপনাদের মধ্যে কেউ বাধ্য হয়ে আমার সাথে যাক। এটা যুদ্ধক্ষেত্র, এখানে যে কোনো কিছু ঘটতে পারে। যুদ্ধক্ষেত্রে মৃত্যু খুব সাধারণ শব্দ। এখানে মৃত্যুর অর্থ এক সৈনিকের গল্প, তার বীরত্বের গল্প। আমি চাই না বীরত্বের ময়দানে কোনো বীর বাধ্য হয়ে যাক। আপনাদের মধ্যে যারা স্বেচ্ছায় যুদ্ধ করতে চান তারাই থাকুন, বাকিরা দয়া করে এই স্থান ত্যাগ করুন। সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে থেকে একজন বলল, আমরা চলে গেলে আমাদের পারিশ্রমিক দেওয়া হবে না। আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। তার থেকে আমরা যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। যুদ্ধে জয়লাভ করলে রাজা সকল শহীদদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। তাই লতা তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আপনাদের মধ্যে যাদের মনে আপনারা এখান থেকে চলে গেলে পারিশ্রমিক পাবেন না, তারা সবাই যান। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা নিজেদের কাজের বিনিময় যত পারিশ্রমিক পেতেন সেটা আপনাদের দেওয়া হবে। বীরঙ্গলতা জোরপূর্বক কাউকে নিজের সঙ্গ দিতে নেবে না। যদি পারিশ্রমিকটা মূল বিষয় হয়, তবে আমি বীরঙ্গলতা কথা দিচ্ছি, আপনাদের পারিশ্রমিক দেওয়া হবে। যুদ্ধ ছাড়া পারিশ্রমিক পাওয়া যাবে শুনে অনেকের মধ্যে হট্টগোল শোনা গেল। যুদ্ধে গিয়ে জীবন নিয়ে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। বিনা কাজে পারিশ্রমিক পাওয়া গেলে ক্ষতি কি? ধীরে ধীরে জায়গাটা বেশ খালি হয়ে গেল। অর্ধেকের বেশি সৈন্য সেখান থেকে চলে গেল। মাধবী সবার চলে যাওয়া দেখে কিছুটা বিস্ময়িত হলো। এরা এই রাজ্যের শ্রেষ্ঠ বীর, যাদের নিয়ে রাজা বড় বড় যুদ্ধে অংশ নিতেন, কিভাবে সম্ভব? মাধবী লতার উদ্দেশ্যে বলল,
সবাই তো চলে গেল লতা, আমরা যুদ্ধ কাদের নিয়ে করব? আমি তো ভেবে পাচ্ছি না। এরা আমাদের রাজ্যের বীর সৈনিক, যারা বিনা কাজে পারিশ্রমিক পাওয়ার কথা শুনে চলে গেল। আচ্ছা, এতদিন রাজা এদের নিয়ে যুদ্ধ কিভাবে করত? লতা মাধবীকে বলল। সামনে তাকিয়ে দেখো। মাধবী নিজের সামনের দিকে তাকালো। সেখানে শখানেক সৈন্য দাঁড়িয়ে আছে। লতা বলল, এরা সেই বীর যাদের জন্য রাজা যুদ্ধে জয়লাভ করতেন। আর যারা চলে গেল তারা হলো ভাগ্যের যুদ্ধে ভাগ্যের জোরে যুদ্ধ থেকে ফিরে আসা সৈনিক, বেঁচে আসা সৈনিক। মাধবী লতার কথার ভাবার্থ বোঝার জন্য সৈন্যগুলোর দিকে তাকালো। মাধবী তাদের উদ্দেশ্যে বলল, তোমরা চলে যাচ্ছ না কেন? কাজ না করলেও যেখানে পারিশ্রমিক পাবে সেখানে কাজ করার কি প্রয়োজনীয়তা? দাঁড়িয়ে থাকা সৈনিকদের মধ্যে থেকে একজন বলল, আমরা রাজ্যের জন্য কাজ করতে এসেছি, নিজেদের জন্য নয়। তবুও পারিশ্রমিক পাচ্ছি, এটা আমাদের বাড়তি পাওনা। আমরা অস্ত্রবিদ্যা শিখেছি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়। আজ যদি আমরা রাজকন্যার পাশ থেকে সরে যাই তবে আমাদের তলোয়ার আমাদের দিকে প্রশ্ন করবে। তার ব্যবহার আমরা কোথায় করব? কেন আমরা তার ব্যবহার শিখেছি পালিয়ে আসার জন্য? আমাদের তখন প্রশ্নের জবাব দিতে গিয়ে পালাতে হবে। সে যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়াবহ। লতা বলল, নিশ্চিত মৃত্যু জেনেও তোমরা যুদ্ধে যেতে চাও? মার্জনা করবেন রাজকন্যা। কিছুক্ষণ পূর্বে আপনি বললেন বীররা কখনো পরাজয়ের কথা কল্পনা করে না। আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু মনোবল অনেকটা বেশি। আমরা পরাজয়ের জন্য নয়, জয়ের জন্য যাচ্ছি। লতা বলল। মাধবী, এখনো ভয় হচ্ছে? মাধবী না সূচক মাথা নাড়ালো। লতা বলল, তাহলে দেরি কিসের? সবাই প্রস্তুত হও, জয় আমাদের কাছে পরাজিত হবে, আমরা নয়। সবাই সম্মতি জানালো। শখানেক সৈন্য নিয়ে শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। শখানেক সৈন্যের প্রস্তুতির ভার দেওয়া হলো রাজ সেনাপতির ওপর, কারণ সৈন্যদের মধ্যে থেকে কখন উপরোক্ত কথাগুলো সেনাপতি বলেছিল। বীরঙ্গলতার মধ্যে সে যোগ্য যুদ্ধের সঠিক কলাকৌশল শেখানোর জন্য। লতা সেনাপতির উদ্দেশ্যে বলল, আমরা দুজন আপনার কাছে নগণ্য। আপনি বহু বছর রাজ্যের সেনাপতি হিসেবে আছেন, বহু যুদ্ধ করেছেন। আপনি আমাদের সঠিক শিক্ষা দেবেন। সেনাপতি বলল, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তার যথাযথ সম্মান করব, নিজের কাজ নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করব। লতা এবার সকলের উদ্দেশ্যে বলল, সবাই নিজেদের মতামত জানাবেন। যেখানে মনে হবে এটা ঠিক হচ্ছে না, এভাবে হলে ভালো হতো, সেখানে আপনারা আপনাদের চিন্তার কথা তুলে ধরবেন। যুদ্ধের জন্য আমাদের অস্ত্র একতা। আমরা সবাই এক। আমাদের ভুল আমরা নিজেরা খুঁজে বের করব। সেনাপতি বীরঙ্গলতার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। মনে মনে বলল, একজন রানীর সিদ্ধান্ত এমনই হওয়া উচিত। রাজকন্যা বীরঙ্গলতার রাজত্ব কতটা সুন্দর কাটবে সেটা ভেবে আমার আনন্দ হচ্ছে। মন্ত্রী হতদন্ত হয়ে রাজমাতার কক্ষে প্রবেশ করলেন। রাজমাতা মন্ত্রীকে এভাবে প্রবেশ করতে দেখে জিজ্ঞেস করলেন, কিছু ঘটেছে? কি ঘটেনি সেটা বলেন। আপনি জানেন রাজ্যে কি ঘটেছে? কি বড়সড় কিছু ঘটেছে? তা তোমার মুখশ্রী দেখে বুঝতে পারছি। এবার বলো কি ঘটেছে। আপনার আদরের রাজকন্যা মাত্র শখানেক সৈন্য নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। কি? রাজমাতা বেশ বিস্মিত হলেন। রাজকন্যার সাহস আছে সেটা তিনি মানেন, কিন্তু তাই বলে দুঃসাহস? তবে আর কি বলছি, লতার জন্য এবার আমাদের রাজ্যে অন্যের দখলে চলে যাবে। আমাদের স্থান তখন রাজমহলে দাসী হিসাবে হবে। রাজমাতা ঠান্ডা মস্তিষ্কে বললেন, তুমি যাও, বিশ্রাম নাও। দায়িত্ব যার উপর সে কিভাবে নিজের কাজ সম্পূর্ণ করবে। রাজমাতা আপনি মন্ত্রীকে থামিয়ে দিয়ে কক্ষ ত্যাগ করার নির্দেশনা দিল। এর মধ্যে রাজ্য ছড়িয়ে গেছে। রাজকন্যা বীরঙ্গলতা শখানেক সৈন্য নিয়ে শত্রুর মোকাবেলা করতে যাচ্ছে। রাজা এবং রাজমাতা বেশ চিন্তিত হয়ে পড়লেও বীরঙ্গলতাকে বাধা দেয়নি। কোথাও গিয়ে তাদের মনের মধ্যে বিশ্বাস আছে বীরঙ্গলতা পারবে। পলাশমতি রানীর কক্ষে প্রবেশ করলো। রানী পলাশমতিকে দেখে দাসীদের কক্ষ ত্যাগ করার নির্দেশ দিল। দাসীরা চলে যেতে রানী পলাশমতিকে বলল, তোমার অস্ত্র শিক্ষা কেমন চলছে? জি আম্মা যান, ভালো। কতটা ভালো?
চলো আজ আমি পরীক্ষা নেব। পরীক্ষা? হ্যাঁ। পলাশমতি সম্মতি জানালো। রানী তাকে নিয়ে এক সৈন্যের কাছে গেল। পলাশমতিকে সৈন্যের সাথে যুদ্ধ করতে বলল। পলাশমতি প্রথমে না না করছিল, কিন্তু আম্মার জেদের কাছে হেরে রাজি হলো। শুরু হলো পলাশমতি এবং সৈন্যর যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে পলাশমতি হেরে গেল। পলাশমতি সৈন্যের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। যদিও সৈন্য ততটা গভীরভাবে আঘাত করেনি, তবুও ভারসাম্য রাখতে না পেরে পড়ে গেল। পলাশমতিকে তুলে রানী ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি শিখেছ তুমি? সামান্য এক সৈনিকের সাথে পরাজিত হও। সৈনিক বলল, রানী সাহেবা মার্জনা করবেন, রাজকন্যা ছোট, তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছে। চেষ্টা নয়, সাফল্য। সাফল্য চাই আমি। পলাশমতি যে বয়সে চেষ্টা করছে, এই বয়সে বীরঙ্গলতার অস্ত্রশত্রুর শিরচ্ছেদ করত। পলাশমতিকে বীরঙ্গলতার থেকে বেশি পারদর্শী হতে হবে। ভবিষ্যতের রানী হওয়ার জন্য তাকে পারতে হবে। রানী রাগান্বিত কণ্ঠস্বরে, পলাশমতি ভয় পেল সৈনিক। রানী মনে মনে বলল, পলাশমতি রাজসিংহাসন দখল করা মানে আমার দখল করা। কারণ পলাশমতি আমার সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারে না, তাই আমি যেভাবে বলবো সেভাবেই রাজত্ব করবে। যুদ্ধের প্রস্তুতি চলছে খুব ভালোভাবে। সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের কাজটা অনেক বেশি। লতা বেশ খুশি হবার মনোবল, সাহস দেখে। জয় বা পরাজয় যেটাই ঘটুক না কেন, তাদের মধ্যে কোনো ভাবান্তর নেই। সবার মধ্যে একটাই কথা, মৃত্যু দিয়ে হলেও আমরা জয়ী হব। সবার কাছে বেশ দুঃখিত লতা। অন্যদিকে মাধবীর ভয়ে কেটে যাচ্ছে। সবার সাহসিকতার মধ্যে তার একটু ভয় হারিয়ে গেছে। লতা সবার উদ্দেশ্য বলল, কিছু সময় সবাই বিশ্রাম নিন, বিশ্রামের পর আমরা পুনরায় শুরু করব। সবাই সম্মতি জানালো। লতা সেনাপতির উদ্দেশ্যে বলল, সবার আহারের দিকটা একটু দেখবেন, আহার করে বিশ্রাম নিক সবাই, তারপর পুনরায় যুদ্ধের প্রস্তুতি শুরু হবে। আমি একটু আসছি, আপনি এই দিকটা দেখবেন। সেনাপতি বলল, নিশ্চয়ই রাজকন্যা। লতা চলে গেল। মাধবী তার পূর্বে রাজমহলে চলে গিয়েছে। তার মাতার জরুরি ডাক পড়েছে। মাধবী তার মাতার কক্ষে প্রবেশ করে বলল, আমাকে ডাকছিলেন আম্মা যান? মাধবী আম্মা বলল, হ্যাঁ। তুমি সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছো তো মাধবী? কোন সিদ্ধান্তের কথা বলছেন আপনি? যুদ্ধের সিদ্ধান্ত। দেখো, এত কম সৈন্য নিয়ে জয়লাভ করা সম্ভব? আমার খুব ভয় হচ্ছে। মাধবী মুচকি হেসে আম্মাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আপনি ভয় পাচ্ছেন কেন আম্মা? বীরদের আম্মার হৃদয়ে ভয় থাকতে নেই। আজ আপনার মনে সংকোচ থাকলে অন্যরা আমার সম্পর্কে কী ভাববে আম্মা? তারা বলবে মাধবী নিজের আম্মার তার বীরত্বের উপর সংশয় রয়েছে, যেখানে আমরা তাকে ভরসা কিভাবে করব? আম্মা, আপনি জানেন না, ঘর থেকে একজন ব্যক্তি তার সাহসের মূল মন্ত্র পায়। মাধবী আম্মা তার দিকে তাকিয়ে রইল। মাধবী বলল, ঘর বলতে আম্মা, আব্বা এবং তাদের বিশ্বাসকে বোঝায়। আপনি আমার ঘরের রানী হয়ে আমার উপর বিশ্বাস রাখতে না পারলে যে আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবো। মাধবীর আম্মা বলল, লতাকে বারণ করলে হয় না? তোরা দুজন যদি না পারিস? এতক্ষণ অবধি আমি আপনাকে কি বুঝালাম আম্মা? আমি বুঝেছি, কিন্তু তাও আপনার এত সংশয় কেন? আম্মা, আপনি চান না পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হতে? রাতের আধারে যেন যে নির্যাতনের শিকার হন, তা থেকে মুক্ত হতে? মাধবী আম্মা চমকে মাধবীর দিকে তাকিয়ে রইল। মাধবী বলল, আম্মা এবং কন্যার সম্পর্ক তৈরি হয় তাদের চোখের ভাষায় হৃদয় পড়ার জন্য। আপনি ভাবলেন কিভাবে আমি আপনার চোখে চোখ রেখে আপনার যন্ত্রণা বুঝতে পারবো না? আম্মা জান, আমি আপনার যন্ত্রণা বুঝি। ছোটবেলায় যখন লতা বড় মানুষের মতো কথা বলতো না, তখন আমি বুঝতে পারতাম না। কথার ভাবার্থ না বুঝলেও এতটুকু বুঝতাম, লতার চিন্তাধারায় নারীদের যন্ত্রণা নেই, নারীদের আনন্দ সুখ আছে। লতা যখন বলতো রাজ্যে সকল নারীর নিজের মতো বাঁচা উচিত, তখন আমি আপনার স্বাধীনতার কথা ভাবতাম আম্মা। আজ লতা জয়ের জন্য পাগল কেন জানেন? যাতে সে 3 রাজ্যের সকল নারীকে স্বাধীনতা দিতে পারে। আর আমি জয় কেন চাই জানেন? আপনার জন্য আম্মা যান, শুধুমাত্র আপনার জন্য। আমি জানি না আব্বাজানকে কখনো বদলাতে পারবো কিনা, তবে আপনার উপর নির্যাতনকে আমি বদলাবো, এই যুদ্ধে জয়লাভ করে বদলাবো। তাই আমাকে বাধা না দিয়ে সাহস দিন আম্মা, সাহস দিন। এই লাইনটি
মাধবীর আম্মা নীরবতার মধ্য দিয়ে তিনি অনেক কিছু বলছেন তা মাধবী বুঝতে পারল। রাজা লতার সাথে আলাদা কথা বলার জন্য তাকে নিজ কক্ষে ডাকলো। লতা রাজার কক্ষে আসতে তিনি প্রশ্ন করলেন, শখানেক সৈন্য নিয়ে কি তুমি যুদ্ধ জয়লাভ করার আশা রাখছো কিভাবে? সেটা আমার চিন্তা মহারাজ। না, শুধু তোমার চিন্তা নয়, তোমার জয়ের সাথে তোমার রাজ্যের ভালো মন্দ নির্ভর করছে। তোমার পরাজয় আমার রাজ্যকে শেষ করে দেবে। আমি এই পরাজয় মানতে পারবো না। একজন রাজা হয়ে আপনি শুরুতে পরাজয় নিয়ে কেন ভাবছেন? আপনি জয়ের কথা চিন্তা করুন। জয় হবে। এত নিশ্চিতভাবে তুমি জয়ের কথা কিভাবে বলছো? জয় হবে, জয় হতে বাধ্য, কারণ এই এক কন্যার লড়াই। এখানে পরাজয়ের কোনো শব্দ আসতে পারে না, আমি আসতে দেব না। যুদ্ধ যতই কঠিন হোক, জয় নিয়ে তবে ফিরব। আপনি শুধু শুধু চিন্তা না করে নিজ কাজে মন দিন। আপনার জরুরি কথা এটা হলে তবে আমি আসছি, আমার কাজ আছে। লতা চলে গেল। রাজা বীরঙ্গলতার বলার ভঙ্গি ভাবলো, কথাটা তেজ নিয়ে বলল, এ এক কন্যার লড়াই। রাজার মনে হচ্ছে তার সব চিন্তা শেষ, 4 দিন শেষ। লতা সকল সৈনিকদের উদ্দেশ্যে বলল, আজ সারা দিন আপনারা বিশ্রাম নেবেন, যুদ্ধের প্রস্তুতি স্বরূপ এই বিশ্রাম। আমি চাই না কাল আপনারা মুখশ্রীতে ক্লান্তির কোনো ছাপ দেখা যাক। আপনারা আজ নিজেদের সমস্ত চিন্তা ভুলে নিজেদের মস্তিষ্ককে সতেজ করার চেষ্টা করবেন। কাল কি হবে, কি ঘটতে পারে, এসব ভাবার কোনো প্রয়োজন নেই। কাল সেটাই হবে যেটা হওয়ার। নিজেদের সকল চিন্তাকে দূর করেই সবাই বিশ্রাম নিন। সেনাপতি সকলের উদ্দেশ্যে বললেন, রাজকন্যা যা বললেন তাই করো। আর শোনো, কারো স্বপ্নেও পরাজয়ের কথা যেন না আসে। সবার স্বপ্নে জয় দেখতে চাই। তোমরা নিজেদের জন্য না হোক, রাজকন্যার জন্য জয়ের কথা ভাববে। আমাদের চিন্তা চেতনা সব কিছুতেই আমরা জয় চাই। সবাই সম্মতি জানালো। মাধবী এবং লতা সবাইকে বিদায় জানিয়ে নিজেরাও চলে গেল বিশ্রাম নিতে। যুদ্ধের পূর্বে মস্তিষ্ক ঠান্ডা রাখতে চায় তারা। অন্যদিকে পলাশপুর রাজ্যের রাজা সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা আজ সারাদিন সারা রাত প্রস্তুতি নিবে। যে করেই হোক আমরা জয় চাই। আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে একজন নারী, তবে আমরা যতটুকু শুনেছি বীরঙ্গলতাকে দুর্বল ভাবা বোকামো। আমরা সেই বোকামি করতে চাই না। গোপন সূত্রে খবর পেয়েছি তাদের সৈন্য সংখ্যা খুব নগণ্য। তাদের পরাজয় আমাদের হাতে নিশ্চিত। তবে বীরঙ্গলতাকে নিয়ে কিছুটা ভয় রয়েছে। তাই আমি চাই তোমাদের সবার উদ্দেশ্যে বীরঙ্গলতার মৃত্যু হোক। তোমরা সবাই বীরঙ্গলতার প্রতি বিশেষভাবে লক্ষ্য দেবে। কালকের যুদ্ধ বীরঙ্গলতার জীবনে প্রথম এবং সেই যুদ্ধ হোক। সবাই রাজার কথা মতো প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের দিন রাজা রাজমাতার থেকে অনুমতি নিয়ে বীরঙ্গলতা চলল যুদ্ধক্ষেত্রে। মাধবীও সকলের থেকে অনুমতি নিল। সবশেষে নিজের আম্মাকে চোখের ইশারায় চিন্তামুক্ত থাকার আশ্বাস দিল। যুদ্ধক্ষেত্রে শুরু হলো ভয়াবহ যুদ্ধ। অপর পক্ষের হাজার হাজার সৈন্য, সেখানে বীরঙ্গলতার সৈন্য সংখ্যা খুবই নগণ্য, কিন্তু তারা কেউ ভয় পাচ্ছে না। তাদের চোখে মুখে জয়ের প্রত্যাশা দেখা যাচ্ছে। চারদিকে রক্তপাত শুরু হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। আপাতত বীরঙ্গলতার কোনো সৈন্য এখন অবধি নিহত হয়নি, তবে অপর পক্ষের বেশ কিছু সৈন্য ইতিমধ্যে মারা গেছে। বীরঙ্গলতার অস্ত্র চালনা দেখে অপর পক্ষের সৈন্যরা বেশ ভয় পাচ্ছে। এক আঘাতে একের অধিক সৈন্যের শিরোচ্ছেদ করছে বীরঙ্গলতার পুরো মুখশ্রী কাপড়ে মোড়ানো, শুধু আখি যুগল বের করা। সেই আখি যুগলের তেজ দেখে সৈন্যরা বেশ ভয় পাচ্ছে। সৈন্যরা বুঝতে পারল যুদ্ধের সঠিক পদ্ধতি অবলম্বনে তাকে আঘাত করা সম্ভব হবে না। অন্যদিকে মাধবীলতা বেশ লড়াই করছে। তারাও শুধু আখি যুগল বাহিরে বের করা। মাধবী এবং লতার যুদ্ধের সাজ এটা। এ সাজ লতার আবিষ্কার। তার ভালো লাগে নিজের চোখের হিংস্রতা, শত্রুর ভয় মিশ্রিত মুখশ্রী দেখতে। বীরঙ্গলতার সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের পারদর্শিতা কয়েক হাজার সৈন্যের থেকে বেশি। অপরপক্ষের কিছু সৈন্য পিছু হটছে, তবে অনেকে ভয় পাচ্ছে না। যুদ্ধের এক পর্যায়ে পলাশপুরের রাজকুমার কৌশলে বীরঙ্গলতার পিছনে চলে গেল, পেছন থেকে আঘাত হানবে। এমন সময় লতা লাফ দিয়ে উল্টো পাশে চলে গেল। রাজকুমারের আঘাতে তাদের সৈন্য নিহত হলো। রাজকুমার ক্ষিপ্ত চোখে বীরঙ্গলতার দিকে তাকালো। লতা চোখের ভাষায় বুঝিয়ে দিল, শত্রুর উপস্থিতি যে দিকেই থাকুক, বীরঙ্গলতা অনুভব শক্তি তার থেকে প্রখর। রাজকুমার পুনরায় বীরঙ্গলতাকে আঘাত করতে গেল। লতা তার অস্ত্র দিয়ে আঘাত সামলে নিল।
হঠাৎ রাজকুমার বলে উঠল, মাধবী, লতার শিরচ্ছেদ করো, তার অস্ত্র পড়ে গেছে এই সুযোগ। লতা কিছু মুহূর্তে এর জন্য নিজের দৃষ্টি মাধবীর দিকে দিল। তৎক্ষণাৎ রাজকুমার লতার বাহুতে আঘাত করলো। লতার হাত থেকে অস্ত্র পড়ে গেল। রাজকুমার যত দ্রুত না আঘাত করছে তার থেকে দ্রুত লতার পায়ে এমনভাবে ধাক্কা দিল যে লতা নিচে পড়ে গেল। সবকিছু এত দ্রুত হয়ে গেল যে লতা সামলানোর সময় পায়নি। রাজকুমার লতার গলায় অস্ত্র ধরল। শয়তানি হাসি দিয়ে বলল, এবার তোমায় কে বাঁচাবে বিনঙ্গলতা? রাজকুমার তৎক্ষণাৎ নিজের অস্ত্র উপরে তুলে নিয়ে লতার গলায় বসিয়ে দিল। লতা চোখ বন্ধ করে নিল। তলোয়ার তার গলায় আঘাত হানার পূর্বে বাধা পেল। লতা নিজের গায়ে আঘাত অনুভব না করায় চোখ মিলে তাকালো। লতার দিকে আসা তলোয়ারকে অন্য এক তলোয়ার বাধা প্রদান করেছে। লতার বাধা দেওয়া তলোয়ারের মালিককে দেখার জন্য লতা ঘুরে তাকালো। সামনে এক দৃষ্টিতে মেঘ তার দিকে তাকিয়ে রয়েছে। লতা তাকাতে দুজনের চোখাচোখি হলো। মেঘ লতার থেকে দৃষ্টি সরিয়ে যুদ্ধে মনোযোগ দিল। লতা নিজের পড়ে যাওয়া তলোয়ার হাতে তুলে নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করলো। সে এক ভয়াবহ যুদ্ধ প্রায় শেষের দিকে। শত্রুপক্ষের সৈন্যরা একে একে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছু সফল হয়েছে, কিছু অসফল। যুদ্ধের এক পর্যায়ে লতার পেছন থেকে পুনরায় আঘাত করার চেষ্টা করছিল একজন। আশ্চর্যের বিষয় হলো, এই ব্যক্তি লতার পক্ষে যুদ্ধ করতে এসেছিল। সে লতার দিকে আঘাত হানছিল। তৎক্ষণাৎ মেঘ লতাকে টেনে সরিয়ে নিল। লতা গিয়ে মেঘের বুকে পড়ল। মেঘের এক হাত লতার কোমরে চলে গেল। লতা মেঘের বুক থেকে মুখ তুলতে তার মুখের উপর দিয়ে কাপড় সরে গেল। মেঘ এবং লতার পুনরায় চোখাচোখি হলো। মেঘ বিরঙ্গলতার স্থানে নিজের বন্ধুকে দেখে মুচকি হাসল। অন্যদিকে সেই লোকটি পুনরায় লতার উপর তলোয়ার চালাতে যাচ্ছিল। এমন সময় সেনাপতি এসে বুক পেতে দিল। তলোয়ারটি তার পেটে গেঁথে গেল। মেঘ লতাকে ছেড়ে দিয়ে আব্বাজান বলে চিৎকার দিল। লতা ঘুরে পেছনে তাকালো। লোকটি লতাকে তৃতীয়বারের মতো আঘাত করতে যাচ্ছিল। এবার লতা তাকে আটকালো। মেঘ গিয়ে সেনাপতিকে ধরল। অন্যদিকে শত্রু সংখ্যা কমে গেছে। যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র অপর রাজ্যের রাজা রাজকুমার রয়েছে, যাদের মধ্যে রাজাদের সৈন্যরা ধরে নিয়েছে। আর রাজকুমার পদ্মাবতীর স্বামী। এটাও আপনাদের না বললে বুঝেন না। মাধবী ধরল। রাজকুমার হার মেনে নিয়ে মাধবীর পায়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, মেরো না। মাধবী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলায় তলোয়ার ধরল। মাধবীর চোখে ভেসে উঠল তার আপা পদ্মাবতীর চোখের অশ্রু, তার গায়ে থাকা দাগগুলো। মাধবীর রাগ এবং ক্রোধ নিয়ে রাজকুমারের গায়ে তলোয়ার চালাবে এমন সময় এক সৈন্য তাকে বাধা দিল। মাধবী নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, ওদের সবাইকে বন্দি করে নিয়ে যাও। অন্যদিকে লতা লোকটিকে মারতে চায়নি, তাকে জীবিত বন্দি করতে চাচ্ছে। তাকে বন্দি করলে রাজ্যের যে শত্রুকে এতদিন ধরে সে খুঁজে চলেছে তাকে ধরতে পারবে। লতার এ ধারণা তারই লোক। কিন্তু লতাকে ব্যর্থ করে দিয়ে আড়াল থেকে এক তীর এসে লোকটিকে শেষ করে দিল। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। লতা লোকটিকে ধরল। লতা বলল, কে তোমাকে পাঠিয়েছে? লোকটি আমতা আমতা করে বলল, তার নাম আমি বলতে পারবো না, আমার পরিবার শেষ হয়ে যাবে। আমি বিশ্বাস রাখি ভবিষ্যতের রানী নিজের শত্রুকে ঠিক খুঁজে বের করবে। লতা সৈন্যদের তার চিকিৎসার ব্যবস্থা করতে বলল। মাধবী এবং লতা সেনাপতির কাছে আসলো। লতা বলল, সেনাপতিকে নিয়ে চলো, তারও চিকিৎসার প্রয়োজন। সেনাপতি লতার হাত ধরে বলল, তোমার হাতে সময় নেই। আপনি বিচলিত হবেন না রাজকন্যা, বীরের মৃত্যুতেও জয় থাকে। আপনি সেদিন বললেন, মনে আছে, আমার মৃত্যু জয়ের। একটু থেমে পুনরায় বলল, আমার চিন্তাধারাকে পরিবর্তন করার জন্য আপনি একটি ধন্যবাদ পান। আজ কেন জানি না ধন্যবাদটি দিতে ইচ্ছে করছে না। আমি আপনার শাসনামল হয়তো বাস্তবে দেখতে পাবো না, কিন্তু ছবি আকারে কল্পনা করছি। আমি জানি আপনি খুব ভালো শাসক হবেন। পারলে আমার পরিবারকে একটু দেখবেন। আমার পুত্র একটু ছেলে মানুষ, সে কোনো ভুল করলে ক্ষমা করে দেবেন। সেনাপতি নিস্তেজ হয়ে পড়লেন। মেঘ কান্নায় ভেঙে পড়ল। সৈন্যরা সবাই আহতদের নিয়ে গেল। তাদের চিকিৎসা শুরু হলো, কিন্তু সেনাপতি এবং সেই লোকটিকে বাঁচানো সম্ভব হয়নি। লতার সৈন্যদের মধ্যে তারা দুজন মারা গেল এবং আহত হয়েছে যাদের চিকিৎসা চলছে। আশা করা যায় সুস্থ হয়ে যাবে। কেটে গেল দুদিন। সেনাপতির শোকে রাজ্য শোকাহিত। লতার সাথে দুদিন মেঘে সাক্ষাৎ হলেও সেভাবে কথা হয়নি। মেঘ তার পিতার মৃত্যুতে বেশ কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়াটা স্বাভাবিক।
লতারাও বেশ কষ্ট পেয়েছে। যে কটা দিন সেনাপতিকে পেয়েছে তাতে তার আচরণ দায়িত্ববোধে তারা মুগ্ধ ছিল। তার মতো সেনাপতি রাজ্যে প্রয়োজন ছিল। মেঘরাজ মনমরা হয়ে তাদের ঘরে বসেছিল। পাশের ঘরে তার আম্মা এবং বোন নীরবে কাঁদছে। মাধবী তাদের ঘরের সামনে এসে শব্দ করলো, আসবো। ভেতর থেকে মেঘের আম্মা এসে বলল, হ্যাঁ আসুন। এখানে আপনি এখানে? মাধবী এগিয়ে গিয়ে বলল, আমাকে আপনি বলে সম্বোধন করবেন না কাকি আম্মা, আমি আপনার কন্যার মতো। আচ্ছা তুমি এখানে? মেঘরাজ আছে। হ্যাঁ, পাশের কক্ষে, আমি তার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা যাও। মাধবী পাশের ঘরে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থমে গেল। তারপর বলল, দুদিন ধরে লতা এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা জানি না আমাদের কথা আপনারা বুঝতে পারছেন কিনা, তবুও শেষবারের মতো বলছি, বীরের মৃত্যুতে কষ্ট নয়, শ্রদ্ধা থাকতে হয়। আপনারা তার জন্য কষ্ট না পেয়ে তার মহৎ কাজের জন্য তার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদিত করুন। তিনিও পারে বসে হয়তো সেটাই চাচ্ছেন। মেঘের আম্মা মাথা নাড়িয়ে গিয়ে কন্যার পাশে বসলো। মাধবী মেঘের কক্ষে গেল। মেঘ আনমনে বসে আছে। মাধবী গিয়ে তার কাঁধে হাত রাখলো। মেঘ হচকচিয়ে উঠল। মেঘ বলল, কে? আমি। মেঘ এবার মাধবীকে দেখলো। মাধবী মেঘের পাশে বসলো। বেশ শান্ত কণ্ঠে বলল, কষ্ট পাচ্ছ? জানি না, এরকম কোনো উত্তর হয় না। দুদিন ধরে দেখছি তোমায়। আর কত কষ্ট পাবে? পৃথিবীতে কেউ সারা জীবন থাকবে না। কেন বুঝতে পারছো না? পারছি, তবে সেদিন যদি আমি একটু বেশি মনোযোগী হতাম তবে হয়তো আমার আব্বা বেঁচে থাকতো। দেখো, সেদিন তো তোমার ওখানে যাওয়ার কথা ছিল না, তবুও তুমি গিয়েছিলে, লতাকে বাঁচিয়েছ, আমাদের সাথে যুদ্ধ করেছ। এটাই তো বেশি পাওনা। মৃত্যু কার কখন হবে এটা তো আমরা কেউ বলতে পারি না। তুমি এতটা ভেঙে পড়লে কিভাবে চলবে? তোমার আম্মা, বোন, তাদের দায়িত্ব নিতে হবে না তোমার? তুমি এখন ভেঙে পড়ছো, তারা ওখানে ভেঙে পড়ছে, তো কে কাকে সামলাবে? হঠাৎ মাধবীর দিকে ভালোভাবে তাকালো। তার মাধবীর কথা শুনতে একদম ভালো লাগছে না। মাধবীর মতে মেঘ সেনাপতির পুত্র হওয়ায় সেদিন যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, কিন্তু এটা সঠিক নয়। মেঘ তো সেদিন শুধুমাত্র তার রাজকন্যাকে দেখার জন্য গিয়েছিল। মাধবীর মুখের কথাগুলো শুনতে ইচ্ছা করছে না। এই কথাগুলো সে রাজকন্যার থেকে শুনতে চায়, কিন্তু রাজকন্যা সে কোথায়? মেঘ প্রশ্নটি দমিয়ে রাখতে পারল না, তাই বলল, রাজকন্যা আসেনি। মাধবী বলল, না, তবে সে আমাকে পাঠিয়েছে। কেন? তোমাকে নিয়ে যেতে। আজ লতার শেরপুর রাজ্যের নতুন রানী হিসেবে পরিচিত পাবে, তাই রাজ্যের সকলকে ডাকা হয়েছে। রাজকন্যা তোমাদের সবাইকে নিতে আমায় পাঠিয়েছে। তোমরা আমাদের বিশেষ অতিথি। তোমরা সেনাপতির পরিবার যে। মেঘ বলল, শুধুমাত্র সেনাপতির পরিবার বলে ডাকতে পাঠালো? মাধবী মেঘের কথার ভাবার্থ বুঝল না। সে তো জানে না মেঘ বারবার রাজমহলের আশেপাশে রাজকন্যার জন্য যেত। তার এই না জানাটা তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। মাধবী বলল, হ্যাঁ, যাবে না তোমরা? মেঘের আম্মা কক্ষে এসেছেন। কিছুটা সময় লাগলো। তিনিই বললেন, অবশ্যই যাব। আমার স্বামী যাকে এ রাজ্যের জন্য যোগ্য রানী মানতে, যার জন্য জীবন দিলেন, সেই রানীকে দেখতে আমরা অবশ্যই যাব। অবশ্য সেনাপতির শেষ কাজ সম্পন্ন হওয়া অবধি সে এখানে ছিল। দেখেছি তাকে, তবে রানী হিসাবে দেখিনি। তাছাড়া তখন ততটা গুরুত্ব দেইনি। তার মৃত্যুতে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। মেঘের আম্মা কান্না করে দিল। মেঘ গিয়ে তার আম্মাকে জড়িয়ে ধরলো। মেঘ বলল, নিজেকে সামলান আম্মা, এক বীরের স্ত্রী আপনি। যে বীর শহীদ হয়েছেন, আপনার খুশি হওয়া উচিত। নিজেদের সামলে মেঘ সবাইকে তৈরি হতে বলল। মাধবীর রাজসভায় কাজ রয়েছে, তাই সে মেঘদের অনুমতি নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ পিছু ঘুরে মেঘের উদ্দেশ্যে বলল, আমরা বন্ধু হতে পারি মেঘ? মেঘ হঠাৎ শুনে কিছুটা থমকে গেল। বেশ কিছুটা সময় নিয়ে বলল, হ্যাঁ, হতে পারি। মাধবী খুশি হয়ে চলে গেল। মেঘরা তৈরি হলো রাজসভায় যাওয়ার জন্য। রাজ্যের সবাই একত্রিত হলো। আজ রাজার মুকুট বীরঙ্গলতার মাথায় উঠবে। সবাই খুশি, সবাই সেই মুহূর্তের অপেক্ষা করছে, যে মুহূর্তে বীরঙ্গলতা রাজ সিংহাসনে বসবে।
মেঘরাজ সবার মধ্যে অপেক্ষা করছে বীরঙ্গলতার জন্য। তার চোখে যুদ্ধের সময়ে লতার সাথে চেঁচামেচি হওয়ার মুহূর্তটা ভেসে উঠছে। সেদিন প্রথম সে বীরঙ্গলতা রূপে রাজকন্যাকে দেখেছে। এর পূর্বে যখন দেখা হয়েছে তখন মেঘ জানতো না সে রাজকন্যা, আজ জানে। তাই হৃদয়ে আলাদা এক অনুভূতি সৃষ্টি হচ্ছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাজা রানী রাজমাতা সহ লতা এবং মাধবী উপস্থিত হলো সবার সামনে। সবার প্রথমে রাজমাতা শুরু করলেন, আজ আপনাদের সবাইকে একত্রিত কেন করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। সবাই হ্যাঁ বলে চিৎকার করলো। রাজমাতা পুনরায় বললেন, আজ শেরপুর রাজ্যের নতুন রাজা ঠিক করা হবে, কিন্তু আমাদের এবারে শাসক রাজা নয় এবং এক রানী, বরং এক রানী। হ্যাঁ, এক কন্যার হাতে রাজত্ব তুলে দেওয়া হবে। আমাদের বংশে পুত্র নেই, কিন্তু কন্যা আছে, আর সে প্রমাণ করে দিয়েছে এই রাজ্য সামলানোর জন্য সে কতটা যোগ্য। যোগ্যতার লড়াইয়ে বীরঙ্গলতা জয়ী, তাই আজ এই রাজ্যের দায়ভার বীরঙ্গলতার হাতে তুলে দেওয়া হবে। এবার রাজা বলল, আর সময় অপচয় করব না। এবার রাজ সিংহাসনে বীরঙ্গলতাকে বসানো হবে। তার মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন স্বয়ং রাজমাতা। রাজমাতা বললেন, তার পূর্বে আপনাদের আরও একটি তথ্য জানা উচিত। সেটি হলো বীরঙ্গলতার অবর্তমানে এই রাজ্য পরিচালনা করবে মন্ত্রীকন্যা মাধবীলতা। মাধবীলতাকে সেই দায়িত্ব দেয়া হলো। সর্বোপরি এই রাজ্যের শাসনামলের দায়িত্ব আজ থেকে বীরঙ্গলতা এবং মাধবীলতার উপর দেয়া হলো। এরপর রাজা বীরঙ্গলতাকে রাজসিংহাসনে বসালো। রাজমাতা সবার অনুমতিক্রমে রাজমুকুট বীরঙ্গলতার মাথায় তুলে দিল। চারদিকে জয় জয়কার শুরু হলো। সবাই রানী বীরঙ্গলতার জয় জয়কার করছে। এর মধ্যে বীরঙ্গলতা হাত জাগিয়ে সবাইকে চুপ করার নির্দেশনা দিল। সবাই চমকে গেল। বীরঙ্গলতা কেন থামতে বলল, বিষয়টি কারো বোধগম্য হলো না। বীরঙ্গলতা সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সবার ভুল হচ্ছে। সবাই বীরঙ্গলতার মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে লতার দিকে তাকিয়ে রইল। সবার সব প্রশ্নের উত্তর দিতে লতা বলল, জয়ধ্বনি হচ্ছে ঠিকই, তবে সেটা সঠিক নয়। রাজমাতা বললেন, তোমার এমন মনে হওয়ার কারণ? লতা মনে মনে একবার বাক্যগুলো সাজিয়ে নিল। তারপর বলল, রানী বীরঙ্গলতার জয় জয়কার নয়, সবাই কন্যা বীরঙ্গলতার জয় জয়কার করুন। সবার উদ্দেশ্যে বলছি, এই রাজ সিংহাসন কোনো রাজকন্যা কিংবা রানী অধিকার করেনি। রাজ সিংহাসন এক কন্যা অধিকার করেছে, অর্থাৎ রাজ সিংহাসনে যে বসেছে সে এক কন্যা, কন্যা বীরঙ্গলতা। হ্যাঁ, জয় জয়কার করতে হলে সবাই কন্যা বীরঙ্গলতার নামে করুন। আজ থেকে আপনারা সবাই আমাকে এই নামে সম্বোধন করবেন। আমি রাজকন্যা কিংবা রানী রূপে আপনাদের মধ্যে বিরাজ করতে চাই না, আমি কন্যা রূপে বিরাজ করতে চাই। আপনাদের কণ্ঠে উচ্চারিত কন্যা বীরঙ্গলতা শব্দ দিয়ে আমি বোঝাতে চাই এক কন্যা শাসনামল। এক পরিবর্তনের সূচনা, পুত্র এবং কন্যার মধ্যে থাকা বৈষম্যের বদল ঘটার সূচনা, এক কন্যার রাজত্ব। সবাই নিশ্চুপ। লতা পুনরায় বলল, এটা কন্যা বীরঙ্গলতার রাজত্ব। এখানে পুত্র এবং কন্যার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আপনাদের সকলের কন্যাকে তাদের কন্যারূপে সম্মান দিতে হবে। তাদের নিজেদের আত্মরক্ষা শেখাতে হবে। তাদের অধিকার সম্পর্কে তাদের জানাতে হবে। মনে রাখবেন, বীরঙ্গলতার রাজত্বে পুত্রের আহারে মাছ থাকলে কন্যার আহারেও মাছ থাকবে। এখানে কোনো বৈষম্য চলবে না। এখন আপনাদের মধ্যে অনেক পিতারা ভাবতে পারেন কন্যার ভরণ পোষণ গ্রহণ করার মতো সামর্থ্য আপনাদের নেই, তাই আপনারা পারবেন না। তাদের জন্য বলতে চাই, কন্যাকে যে বয়সে বিবাহ দিতে চাচ্ছেন ততটা বয়স অবধি আপনার ঘরে তাকে আপনি লালন পালন করছেন। এর অর্থ ততটা কাল অবধি তাদের ভরণ পোষণের জোগাড় আপনারা করতে পারবেন। তাই আমি বলবো, ততটা কাল অবধি আপনি আপনার কন্যাকে সেই শিক্ষায় বড় করুন যাতে এরপর সে নিজেই নিজের দায়িত্ব নিতে পারে। তার ভরণ পোষণ চিন্তা আপনাদের না করতে হয়। আর এর জন্য যতটা সাহায্যের প্রয়োজন তা আমি আপনাদের করব। ছেলেদের জন্য যেমন পাঠদানের ব্যবস্থা আছে, তেমনি কন্যাদের জন্য ব্যবস্থা করা হবে। পুত্ররা অশিক্ষায় শিক্ষিত হলে কন্যারাও হবে, পুত্ররা অস্ত্র শিক্ষায় শিক্ষিত হলে কন্যারাও হবে। পুনরায় বলছি, এটা বীরঙ্গলতার রাজত্ব, এক কন্যার রাজত্ব। এখানে কোনো বৈষম্য চলবে না। রাতের আধারে কোনো কন্যার কান্নার হাজারি এখানে চলবে না। এখানে সবাই হেসে খেলে প্রাণবন্তভাবে বড় হবে। সবাই এতক্ষণ মুগ্ধ হয়ে বীরঙ্গলতার দিকে তাকিয়েছিল। বীরঙ্গলতার কথা শেষ হলে মেঘ বলল, জয় কন্যা বীরঙ্গলতার জয়। মেঘের সাথে সাথে সবাই বলল। সবাই কিছুটা শান্ত হলে মেঘ বলল, রাজত্বের ভার যার হাতে থাক না কেন, প্রজাদের নিশ্চয়ই তাকে প্রশ্ন করার অধিকার আছে।
কন্যা বীরঙ্গলতার রাজত্ব নিশ্চয়ই প্রজাদের দ্বিধা কাটানোর জন্য। সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। লতা কিছুটা চমকালেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। তারপর বলল, অবশ্যই। মেঘ বলল, তাহলে আমরা প্রশ্ন শুরু করুন। মেঘ বলল, পুত্র এবং কন্যার বৈষম্য দূরে হোক। কন্যারা নিজেদের প্রাণ খোলা হাসি নিয়ে বড় হবে। তাদের কখনো জোর করে মুখে হাসি ধরে রাখার বৃথা চেষ্টা করতে হবে না। এটা খুব উত্তম কাজ। এর জন্য পুনরায় কন্যা বীরঙ্গলতার জয়। কিন্তু কিন্তু এখানে অনেকে মনে করতে পারে কন্যা বীরঙ্গলতা নিজে কন্যা হওয়ায় শুধুমাত্র কন্যাদের জন্য ভাবছে। কিন্তু একজন শাসকের নিশ্চয় একপক্ষিক ভাবনা উচিত নয়। তাই সকলের মনের দ্বিধা কাটাতে আমি আপনাকে তাদের হয়ে কিছু প্রশ্ন করতে চাই। ধরে নিন, এই এক পুত্রের প্রশ্ন, অর্থাৎ আমার সকল প্রশ্ন পুরুষের সাপেক্ষে। আপনি কি উত্তর দিতে আগ্রহী? লতা বলল, রাজত্ব প্রজাদের জন্য তৈরি। তাদের ভালো মন্দ নিয়ে ভাবাটাকে রাজত্ব বলে। তাই তাদের প্রশ্নের জবাব দেওয়া এক শাসকের কর্তব্য। তাই আপনি প্রশ্ন করুন। তবে শুরু করলাম। লতা মাথা নাড়ালো। মেঘ বলল, আপনার কথা মতে কন্যাদের পুত্রদের মতো সব কিছু পারদর্শী হওয়া উচিত। এক্ষেত্রে অনেকে মনে করছেন, ধরে নিন আমি মনে করছি আপনি পুত্রদের অপমান করছেন। আপনি বোঝাতে চাইছেন এখানে পুত্ররা কোনো কর্মের নয়। এক কন্যার দ্বারা সব কিছু সম্ভব। তাহলে পুত্রের রাজ্যে ভূমিকা কি রইল? লতা বিস্ময় নিয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। রাজকন্যার স্বপ্নে বিভোর এক দুরন্ত যুবককে আজ দেখতে পাচ্ছে লতা। আজ তার সামনে এক প্রখর বুদ্ধিসম্পন্ন মানুষ দাঁড়িয়ে আছে। লতা বিস্ময় কাটিয়ে বলল, আমি একবারও বলিনি পুরুষদের পেছনে ফেলে নারীরা এগিয়ে যাক। আমি বলেছি তাদের নিজেদের আত্মরক্ষা অধিকার সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। এক্ষেত্রে পুরুষদের জন্য যেহেতু পাঠদান অস্ত্র শিক্ষার ব্যবস্থা পূর্ব থেকেই রয়েছে, সেহেতু তাদের জন্য নতুন করে ভাবার কিছু নেই। এজন্য আমি শুধু কন্যাদের কথা বলেছি। এখানে কোনো পুরুষদের অমর্যাদা করা হয়নি কিংবা বলা হয়নি তারা মূল্যহীন। একটু থেমে লতা পুনরায় বলল, জগতে যেমন নারী সত্য তেমন পুরুষও সত্য। এরা একে অপরের পরিপূরক। মেঘ লতার মুখশ্রীর দিকে তাকিয়ে মনে মনে বলল, এটাই তো চাই বীরঙ্গনা। আমি চাই না তোমার চিন্তাধারা সম্পর্কে না জেনে কেউ পিছনে বিরূপ মন্তব্য ছড়াক। আমার কথায় কষ্ট পেও না বীরঙ্গনা। আমি তোমার ভালো চাই। যেদিন থেকে তোমার পরিবারে বৈষম্য কেটে গেছে, সেদিন থেকে তোমার চিন্তাধারাকে বোঝার চেষ্টা করেছি, গভীরভাবে চেষ্টা করেছি। আমি জানি আমি সফল। তাই তোমার উত্তর এখানে সবার হৃদয় কাড়বে। মেঘ পুনরায় মনে মনে বলল, সবার হৃদয় যোগ্য শাসক হিসেবে কারো, কিন্তু অন্য কিছু হিসেবে নয়। কারণ সেটা তো সেটা যে আমি আমার হৃদয় কেড়ে শান্তি হয়নি। তোমার যে অন্যদের কাড়বে। আপনার পরবর্তী প্রশ্ন? মাধবীর কথায় হুঁশ ফিরল মেঘের। এখানে লতার জায়গা অন্য কেউ থাকলে মাধবী হয়তো বাধা দিত, কিন্তু এখানে প্রশ্ন লতাকে করা হয়েছে, যার অর্থ উত্তর যথার্থ। ভরসা আছে মাধবীর, তাই আগ বাড়িয়ে মেঘকে প্রশ্ন করলো। মেঘ বলল, আমরা জানি নারীরা কোমল, মোহনীয়, নরম, তুলতুলে। তাদের হৃদয় এতটাই কোমল যে শত্রুদের ক্ষমা করে বুকে জড়িয়ে নিতে সময় নেয় না। আর আমার প্রশ্ন হলো, আপনি যে নারীদের ব্যাখ্যা করলেন, তার কি সেই কোমল নারীর মধ্যে পড়ে যাদের ছোঁয়ায় একটা সংসার পরিপূর্ণ হয়? লতা বলল, সৃষ্টিকে বদলানো আমার কর্ম নয়। নারীদের সৃষ্টি করা হয়েছে কোমলভাবে। তাই বলে আত্মরক্ষা শেখা, নিজের অধিকার সচেতন হওয়ার অর্থ তার কোমলতা বিলুপ্ত হওয়া নয়। এর যথার্থ ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ এর ব্যাখ্যা হয় না। তবে আমি বিশ্বাস রাখছি আপনাদের সবার সামনে প্রমাণ হয়ে যাবে একজন যোদ্ধাও কোমল হৃদয়ের হয়। মেঘ বলল, আমরা সবাই সেই প্রমাণ পাওয়া অবধি অপেক্ষা করব। আমার পরবর্তী প্রশ্ন, আপনি কি নারীদের নিয়ে সৈন্যদল তৈরি করতে চান? অর্থাৎ আপনার মতো এই রাজ্যের কন্যারাও যুদ্ধে অংশ নেবে? লতা বলল, মনের উপর চাপ দিতে নেই। যদি কারো ইচ্ছা হয় সে যোদ্ধা হবে, তবে তাকে বাধা না দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি চাইব হোক তারা যোদ্ধা, আমার সাথে তারাও যুদ্ধের ময়দানে যাক। এক্ষেত্রে পুরুষের প্রয়োজনীয়তা কোথায়?
কোথায় নেই? আমি যে যুদ্ধক্ষেত্রে গিয়েছি, যুদ্ধে জয়লাভ করেছি, তা কি শুধু আমি একা নিয়ে এসেছি? আমার সাথে সৈন্যরা যায়নি? তারা কি পুরুষ নয়? নারীদের যুদ্ধের ময়দানে যাওয়ার অর্থ এই নয় আমার পুরুষ সৈন্যরা থেমে যাবে। আমার কথা হলো, আমরা সবাই এক এক এখানে কোনো বৈষম্য নেই। করব আমরা যা করব একসাথে করব, কাউকে পেছনে ফেলে নয়। অনেকের ধারণা নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে নিজের স্বামীকে অমান্য করা শুরু করবে। দেখা গেল স্বামীর সাথে হানাহানি লাগিয়ে দেবে। এখানে আপনি কি বলবেন? কন্যা কাদের? আপনাদের নয়? কন্যা কি শুধু এক মাতার? কন্যা পিতার নয়? কন্যা মাতা পিতার উভয়ের হয়। তাহলে তাদের কিভাবে শিক্ষা দিতে হবে সেটার দায়ভার শুধু মাতা কেন নেবে? প্রত্যেকটা মানুষের প্রথম শিক্ষা স্থান হলো তার নিজের পরিবার। তার পিতা তার মাতার কিরূপ আচরণ করবে, তার মাতা তার পিতার কীরূপ আচরণ করবে সেটা দেখেই তো সে শিখবে স্বামী স্ত্রীর একে অপরের জন্য কী করণীয়। সেক্ষেত্রে যদি আপনি পুরুষ হয়ে শুধু স্ত্রী থেকে সম্মান আশা করেন অথচ তাকে সম্মান করেন না, সেক্ষেত্রে আপনি আশা রাখেন কি করে যে সবাই অসম্মান সয়ে আপনাকে সারা জীবন সম্মান করবে? কন্যারা আত্মরক্ষা শিখবে। এর অর্থ এই নয় যে তারা অভদ্র অসভ্য হবে। আপনারা পিতামাতা, আপনাদের দায়িত্ব সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। এক্ষেত্রে আপনারা নিজেরা তাদের শেখাবেন। শেখানোর অর্থ নির্যাতন নয়, এর অর্থ ভালোবাসা। ভালোবেসে স্নেহ দিয়ে যদি আপনি কাউকে কাছে ডাকেন, সেই মানুষটা আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে। আর হ্যাঁ, নারীরা হলো যারা একটুখানি ভালোবাসা তাদের হৃদয় দিয়ে দেয়। এক্ষেত্রে পুরোটা স্বামীর সততা ভদ্রতা চরিত্রের উপর নির্ভর। আপনার চরিত্র ভালো হলে আপনার স্ত্রী আপনার সাথে দ্বন্দ্ব কেন করবে? চরিত্র ভালো না হলে আপনার অত্যাচার কেন সহ্য করবে? তবুও তারা ব্যতিক্রম, তাদেরকে বদলাতে হবে। সে নারী হোক বা পুরুষ, দুজনেই বদলাতে হবে। কন্যা বিরঙ্গলতার রাজত্বে নারী পুরুষ কারো উপরেই নির্যাতন হবে না, হতে দেওয়া যাবে না। এখানে স্ত্রীরা স্বামীর সেবা করবে, স্বামীরাও স্ত্রীর সেবা করবে। তারা একে অপরকে ভালোবাসবে, সম্মান করবে, মর্যাদা দিবে। এখানে একপাক্ষিক কোনো নির্যাতন চলবে না। তবুও যারা অন্যায় করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি ঠিক করা হবে। এতক্ষণ সবাই মুগ্ধ হয়ে লতা এবং মেঘের কথা শুনছিল। অন্যদিকে মাধবী এবং লতা দুজনেরই মেঘের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। লতা মেঘের প্রশ্নের ভাবার্থ ঠিকই বুঝতে পেরেছে। মেঘ যে লতাকে চিন্তাকে সবার মধ্যে তুলে ধরতে চেয়েছে তা সে বুঝেছে। সবাই কন্যা বিরঙ্গলতার নামে জয় জয়কার শুরু করলো। মাধবী লতাকে একটু পাশে নিয়ে গিয়ে বলল, লতা শোনো। হ্যাঁ বলো। দেখো, আমাদের রাজ্য তো বর্তমানে কোনো সেনাপতি নেই, তো আমি বলছিলাম কি সেনাপতির দায়িত্বটা মেঘরাজকে দিলে হয় না? মেঘরাজ যে বীর সেটা যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রমাণ করে দিয়েছে। তাছাড়া বুদ্ধিমানও বটে। তা তো ওর প্রশ্ন শুনে তুই বুঝলি। আর সেনাপতির ত্যাগের বিনিময়ে এটুকু তো পেতেই পারে। কি বলছিস? আচ্ছা দেখছি। লতা সবাইকে চুপ করতে বলল, আপনারা জানেন এতক্ষণ যিনি আমায় প্রশ্ন করলেন তিনি কে? অনেকে না সূচক শব্দ করলো। লতা বলল, যারা চেনেন না তাদের জন্য আমি ওনাকে নিজের পরিচয় বলবো। মেঘ বলল, আমি মেঘরাজ রাজ্যের সাবেক সেনাপতি পুত্র। লতা বলল, আপনারা তো শুনলেন তিনি সেনাপতি পুত্র। সেনাপতি আমার জন্য নিজের জীবন দিয়েছে, তার অবদান আমি কখনো ভুলবো না। আমি সে বিষয় নয়, অন্য বিষয় বলতে চাচ্ছি। সেদিন যুদ্ধক্ষেত্রে সেনাপতি পুত্র উপস্থিত ছিল। তিনি আমাদের সাথে যুদ্ধ করেছেন। এক্ষেত্রে বলা যায় সে বীর। তার বিচক্ষণতার কথা কি বলবো, সেটার কিছুটা প্রমাণ আপনারা নিশ্চয়ই পেয়েছেন। তো মাধবীলতা তাকে আমাদের রাজ্যে সেনাপতি হিসেবে যুক্ত করতে চাচ্ছে। আপনারা আমার পরিবার। এই মাথার মুকুট দেখিয়ে, মুকুট যখন থেকে মাথায় নিয়েছি তখন থেকে আপনারা সবাই আমার পরিবার। আপনাদের রক্ষা করা, আপনাদের ভালো খারাপ চিন্তা করা আমার ধর্ম। আর পরিবারে সব কিছু সবার সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই মাধবীলতার প্রস্তাবকে আমি আপনাদের কাছে রাখলাম। এবার আপনারা সিদ্ধান্ত নিন প্রস্তাবটা গ্রহণযোগ্য কিনা। সবাই বিস্ময় নিয়ে লতার দিকে তাকালো। এর পূর্বে রাজারা তাদের ভালো মন্দের কথা ভাবলেও কখনো তাদের থেকে সিদ্ধান্ত নেয়নি। লতার পিতা অর্থাৎ পূর্বের রাজাও বেশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে লতার দিকে। সে মনে মনে বলল, সেই ছোট্ট পুতুলটা এত বড় কবে হলো যে নিজের পিতাকে ছাড়িয়ে গেল?